ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকলো আসমীন। ড্রয়িং রুমে কামিনী চৌধুরী আর আমজাদ চৌধুরী বসে আছে। নিজেদের মধ্যে হয়তো কিছু আলোচনা করছে। আসমীনকে বিধ্বস্ত অবস্থায় দেখে চিন্তিত চোখে তাকালো আমজাদ চৌধুরী। কামিনী চৌধুরীর কপালেও ভাঁজ পড়েছে। আসমীন কারোর দিকে না তাকিয়ে সোজা নূরের রুমে চলে গেল। নূর নিজের ল্যাপটপে অফিসের কাজ করছিল। হুট করে আসমীনকে দেখে বুক উঁচকে ফেলল। আসমীন নূরের কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। নূর ল্যাপটপ ছেড়ে আসমীনের সামনে দাঁড়াতেই আসমীন মলিন হাসল। ক্লান্ত গলায় বলল, আমাকে একটু জড়িয়ে ধরবে নূর? আসমীনের এমন কথা শুনে হালকা কেঁপে উঠল নূর। হুজুরি চোখে পর্যবেক্ষণ করল আসমীনকে। রাগী গম্ভীর লোকটাকে আজ ভাঙুর লাগছে। নূর এগিয়ে গিয়ে আসমীনকে হালকা হাতে জড়িয়ে ধরল। আসমীন তাদের মধ্যকার ফাঁকাটুকু গুছিয়ে নূরকে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। নূরের দম বন্ধ হয়ে আসছে, তবুও কিছু না বলে আসমীনকে শান্ত হতে সময় দিল। আসমীনের বুকের কাঁপুন স্পষ্ট বুঝতে পারছে সে। কপালে কয়েকটা ভাঁজ পড়লেও খুব একটা পাত্তা দিল না। কয়েক মিনিট এভাবে কাটার পর নূর নিজের মুখ খুলল। খারাপ সময় এভাবে জড়িয়ে ধরার জন্য একজন মানুষ দরকার, যে হবে একান্ত ব্যক্তিগত। সে দিক থেকে আপনি আমার চেয়ে লাকি মন্ত্রী সাহেব। আমি আমার খারাপ সময়ে মানুষকে দূরছাই করতে পারছি না। নূরকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আসমীন। নূরের সূক্ষ্ম খোঁচা সে বুঝতে পেরেছে। নিলুপ্ত চোখে নূরের দিকে তাকিয়ে হালকা হাসল। নূর গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল পুরোটা। আসমীন বরাবরের মতো শান্ত গলায় বলল, তুমি আমার থেকেও ভাগ্যবান নূর। আমি আগেও বলেছি, এখনও বলছি, কখনো এমন কোনো কাজ করবে না যার জন্য পরে অপরাধবোধে ভোগো। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর আর মানুষের মুখের কথা কখনো ফেরত আসে না। তোমাকে বলা আমার কথাগুলোও কিন্তু আমি ফিরিয়ে নিতে পারিনি। আমার তখনকার অপারগতা ও ওই কথাগুলোকে মলিন করতে পারিনি। একই ভুল তুমি করলে আমার খারাপ লাগবে। কথাগুলো বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল আসমীন। নূর শান্ত চোখে তাকিয়ে দেখল আসমীনের চলে যাওয়া। কিছুতে একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা বুঝতে পারছে না নূর। সেদিন রাতে এভাবে নূরের লাগানো আগুন নিভিয়ে দিয়ে নূরকে অনেকটা কাছে টেনে নিয়েছিল আসমীন। দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনে এত কাছাকাছি আসা হয়নি তাদের। আসমীন অনেকটা ডুবে গিয়েছিল নূরের মাঝে। ভেজা দুটো শরীর একসাথে লেপ্টে ছিল অনেকটা সময়। আসমীন বোধ বিচরণ করছে নূরের ওপর। দুজনের নিঃশ্বাস পাল্লা দিয়ে ভারী হচ্ছিল। আসমীন নূরের বুক থেকে মুখ তুলে আসমীনের উষ্ট্রদয় দখল করে নিতেই নূর আসমীনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। হুট করে আসমীনকে ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। নূর চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। উপর থেকে পানি পড়া বন্ধ হয়নি এখনো। নূরের শরীরে পড়া পানির বিন্দুগুলো এক একটা মুক্তোর দানা মনে হচ্ছে আসমীনের কাছে। গায়ে লেপ্টে থাকা সাদা শার্টটা খুলে ফররে ছুরি দিয়ে নূরকে কোলে তুলে নিল আসমীন। এতক্ষণে ঘোর থেকে বেরিয়ে এসেছে নূর। আসমীনের কোল থেকে নামার জন্য মোচড়ামুচড়ি করতে আসমীন বাঁকা হাসল। নূরের রক্তিম নাকে হালকা কামড় দিয়ে বরাট গলায় বলল, মোচড়ামুচড়ি করে লাভ নেই। বাসর করতেই তো এসেছ। এখন তোমাকে কিছু না করে ছেড়ে দিলে তুমি আমার সম্পর্কে ভুলভাল ভাবতে পারো। তবে আমি এভাবে বাসর করতে চাই না, বুঝলে? তাই আজ শুধু হতেও হইল না, তাই বাসর হবে, আগুনের ভেজা বাসর। নূর হতভম্ব হয়ে কথা বলতেই ভুলে গেল। হাজার কিল ঘুষি দিয়েও আসমীনের হাত থেকে মুক্তি পেল না। নিজের নখ রাক্ষসীদের মতো না রাখার জন্য নিজেকেই ভর্ৎসনা করতে লাগলো। তাহলে অন্তত খামচে খামচে এই অসভ্য লোকের চেহারার নকশা বদলে ফেলা যেত। সেদিন এক অন্য আসমীনকে আবিষ্কার করছিল নূর, যাকে ভাবলে মনের মধ্যে শুধু একটা কথাই আসে, আর তা হলো অসভ্য অসভ্য অসভ্য। পরের দিন থেকে দুজন ঠান্ডা জ্বর লাগিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলল। আসমীনকে দেখে সানবীর মনে হলো তার সামনে একটা পাকা টমেটো ঝুলে আছে।
বাসর করতে গিয়ে এভাবে জ্বরে বাঁধানোর কি হলো আজব? এমন হলে তো সে মোটেও বাসর টাসর করবে না। আশ্বিন জ্বর নিয়ে পরপর কয়েকটা মিটিং করে ফেলল। এদিকে নূর শুধু বিছানায় শুয়ে শুয়ে আশ্বিনকে বকে গেল। কয়েক হাজার অভিশাপ দিয়েও ক্লান্ত হলো না। আশ্বিনের কাবাডের সমস্ত সাদা শার্টগুলো জ্বালিয়ে দিল। এই সাদা শার্ট পরা দেখে সে পিছলে গিয়েছিল। দুদিন ২ দিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে রইল। এই অবস্থায় বাইরে গিয়ে লোক হাসানোর মানেই হয় না। অথচ আশ্বিন নির্দ্বিধায় নিজের কাজ করে গেল। এক বেলায় জ্বর ছেড়ে গেলেও ঠান্ডা তাকে কুপোকাত করে ফেলল। আশ্বিন কয়েকবার বিড়বিড় করে বলেও ফেলল, বউয়ের অভিশাপ, বউয়ের অভিশাপ। তারপর থেকে টানা ১৭ দিন দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ। নূর আশ্বিনকে এড়িয়ে চলেছে এ কদিন। আশ্বিনও সেদিকে পাত্তা দেয়নি। আজ হুট করেই আশ্বিন এভাবে সামনে চলে এসে বিভ্রান্ত করে দিয়ে গেল নূরকে। দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো নূর। আকাশের মস্ত বড় চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো নিজের অগোছালো জীবন নিয়ে। সবকিছু স্বাভাবিক থাকতে পারত। অন্য সব মেয়েদের মতো সেও একটা সাজানো গোছানো সংসার করতে পারত। কয়েকজন মানুষের লোভ তাদের জীবনটা এলোমেলো করে দিয়েছে। ফোনের শব্দ, ভাবনা থেকে বেরিয়ে এলো নূর। বলো আমি। ম্যাম, মতি মিয়ার খোঁজ পাওয়া গেছে। আজ সকালে আশমিন স্যারের লোকেরা তাকে তুলে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবারও কয়েক ঘন্টার মধ্যে উধাও। তাদের খোঁজ বন্ধ করো অমি। আপাতত তোমার স্যারের ওপর নজর রাখো। সে যেন বুঝতে না পারে কিছু। ওকে ম্যাম। আমি ফোন রাখতেই নূর চাঁদ দেখায় মনোযোগ দিল। এই খেলার শেষ ধাপে আপনি আমাকে নিয়ে যাবেন মন্ত্রী সাহেব। আজ থেকে আমার কাজগুলো আপনার। বাঁকা হেসে সকালের নাস্তার টেবিলে আশ্বিনকে সবার আগে উপস্থিত হতে দেখা গেল। নিজের মতো করে গুনগুন করছে সে। নূর রেডি হয়ে এসে বসল তার চেয়ারে। আশ্বিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। আমজাদ চৌধুরী ছেলের মতিগতি ভালো ঠেকছে না। কামিনী চৌধুরীর সেদিকে ধ্যান নেই। সে নিজের মতো খেয়ে যাচ্ছে। একজন গার্ড এসে একটা খাম কামিনী চৌধুরীর দিকে এগিয়ে দিল। রেজিস্টার করা এনভেলপ। কামিনী চৌধুরী বুক কুঁচকে সেদিকে তাকাল। এখানে আপনার সাইন লাগবে ম্যাম। গার্ডের কথায় রেজিস্টার খাতায় সাইন করে খামটি হাতে নিল সে। ভেতর থেকে বের হওয়া ডকুমেন্ট পড়তে মাথা ঘুরে গেল তার। হাত পা কাঁপতে লাগলো। নূর বাঁকা হেসে নিজের মতো খেয়ে যাচ্ছে। আমজাদ চৌধুরী সন্দিহান গলায় বলল, এটা কিসের কাগজ কামিনী? কামিনী চৌধুরী কিছু বলতে পারল না। অতিরিক্ত শকে কথা বের হচ্ছে না মুখ থেকে। নূর সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কোর্ট থেকে নোটিশ এসেছে। কোম্পানি থেকে ৩৫০ কোটি টাকা হেরফের করার জন্য তাকে কোম্পানিকে ৪০০ কোটি টাকা ফেরত দিতে হবে। তাও আগামী ২ মাসের মধ্যে। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে নিজের স্ত্রীর দিকে তাকালো। আশ্বিন একটা পেপার আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বলল, এসব বাদ দাও আব্বু। এখানে একটা সাইন লাগবে। তাড়াতাড়ি করে দাও তো। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে পেপারের দিকে এক পলক তাকালো। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে নির্লিপ্তভাবে সাইন করে দিল পেপারে। ধন্যবাদ আব্বু। ওহো, আরেকটা কথা। আমি ভেবেছি তোমাকে আবার বিয়ে করাবো। মিসেস চৌধুরীও থাকবে। তবে নূরের নাকি একটা ননদ লাগবে। তাই তোমার একটা বিয়ে করা দরকার। সানবি কিছু ছবি দেবে। দেখে পছন্দ করে রেখো। নূরের বিষম লাগে। পানি তালুতে উঠে গেল।
কামিনী চৌধুরী চোখ বড় বড় করে তাকিয়ে রইল আশমিনের দিকে। আমজাদ চৌধুরী ছেলেকে ধমক দিতেও ভুলে গেল। অশ্বিন নূরের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।